প্রিয় দর্শক, নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো রোহিঙ্গা ইস্যু নিয়ে। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য চারজন আলোচক আমাদের আমন্ত্রণে এই স্টুডিওতে এসেছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন মেজর রেজাউল করিম, নিরাপত্তা বিশ্লেষক, আপনাকে স্বাগত। আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সেলিম আক্তার, সাবেক রাষ্ট্রদূত, আপনাকে স্বাগত। জি, আমার বাঁ দিকে আছেন ডক্টর জালালউদ্দিন শিকদার, সিনিয়র গবেষক রামরু এবং সহকারী অধ্যাপক ইউল্যাব, আপনাকে স্বাগত। আচ্ছা, আসিফ মনির, অভিবাসন বিষয়ক বিশেষজ্ঞ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনিও প্রশ্ন করতে পারেন, তর্ক তুলতে পারেন, মতামত দিতে পারেন। আমরা আলোচনায় যাব। প্রথমে জেনারেল সেলিম আক্তার, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে রোহিঙ্গাদের দিকে মিয়ানমারের সীমান্ত রক্ষীদের গুলিবর্ষণ, এই যে নিউজ হয়েছে, এবং বান্দরবনের নাইখনছড়ি উপজেলার ঘুন্দুল ইউনিয়নের তম্বু এলাকায় শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে গুলি চালায় বিজিপি, মিয়ানমারের বর্ডার গার্ড অফ পুলিশ। এই প্রেক্ষাপটে যদি আপনি বলেন যে কেন এরকম একটি ঘটনা ঘটলো এখানে। ধন্যবাদ। আপনারা আমি কয়েকদিন আগের কথা বলি, গতকালকে গত শিশু এবং গত অক্টোবরেও মিয়ানমারের যে ইনসার্জেন্ট গ্রুপ, ওরা কিন্তু ওই যে মিয়ানমারের বর্ডার পুলিশ এবং আর্মির পোস্ট উপরে একটা আক্রমণ করেছে, এবং এটা স্বাভাবিক যে ওদের যেহেতু রিসেন্ট ইনসিডেন্টে 13 জন লোক মারা গেছে, গত অক্টোবরে প্রায় 12 না 13 জন লোক মারা গেল। তো ইটস এ ভেরি ন্যাচারাল রিয়াকশন যে মিয়ানমার আর্মি কিন্তু এটা রিয়াক্ট করবে, এবং এটা আমাদেরকে একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে দেখতে হবে যে এটা গত 40-50 বছরের একটা পুরো প্রবলেম। এবং এটা আমরা যেভাবে দেখছি বাংলাদেশে শুধু রোহিঙ্গাদেরকে একটা রিফিউজি স্টেটাস হিসেবে আমরা দেখছি, বাট ইট হ্যাজ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। অলসো আমাদের যে বর্তমানে বাংলাদেশের সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে আমাদের দেখতে হবে যে আর বি ক্রিয়েটিং আ প্রবলেম ফর আস। বাংলাদেশের সিকিউরিটি পার্সপেক্টিভ যেহেতু আমি এই পারে ছিলাম 97-এ ব্রিগেড কমান্ডার হিসাবে, আমি ওই পারে 3 বছর ছিলাম বাংলাদেশ হাই কমিশনে, তো দোনো দিক দিয়ে আমার দেখার একটা সুযোগ হয়েছিল। সেজন্য আমি এটাকে প্রবলেমটাকে কিন্তু অন্যভাবে দেখি। কিভাবে দেখেন সেইটি জানবার জন্য আপনাকে ডাকা হয়েছে। আমি রোহিঙ্গাদেরকে যেভাবে দেখি, রোহিঙ্গারা কিন্তু আমরা বাংলাদেশে অনেকে জানি না, রাখাইন স্টেট কিন্তু অনেক বড় স্টেট, যেখানে রোহিঙ্গারা শুধুমাত্র 4টা বর্ডার থানাতে থাকে, প্রতিদল, মনুদহ, সিত্রে, এবং সব জায়গায় কিন্তু আমার যাওয়ার সুযোগ হয়েছিল। এবং কিছুটা এটা ব্রিটিশ কলোনিয়াল হিস্ট্রির সঙ্গে লিঙ্কেজ আছে এই পুরো সমস্যার সমাধান। যখন জাপানিজরা এখানে ঢুকছিল, ব্রিটিশরা এদেরকে আর্ম করছিল, এবং দেশ 47-এর পরে ওরা হয়তো চেয়েছিল যে কিছু এটা ইস্ট পাকিস্তান চলে আসবে, যেটা হয় নাই। এটা তো আসামেও ছিল, আরো অনেক দেশে বার্মিজ গভর্নমেন্ট যেটা বলতে আমরা বুঝি, এরা সেন্ট্রাল বার্মাকে কন্ট্রোল করে। রাখাইন স্টেট থেকে স্টার্ট করে চীন স্টেট, মিথিলা, কারেন্ট স্টেট, অল অ্যারাউন্ড এগুলি প্রত্যেক ট্রাইবের সঙ্গে 1948-এ যখন ওরা দেশ স্বাধীন হলো, সেদিন থেকে কিন্তু ওরা সবাই কিন্তু ডিক্লেয়ার করছে আমরা বার্মার সঙ্গে থাকবো না। ওদের একটা এগ্রিমেন্ট ছিল, পাগলাং এগ্রিমেন্ট বলে। অং সান সুচির বাবা জেন অং সান, ওনার সঙ্গে এগ্রিমেন্টটা ছিল। উনি ওদেরকে সবাইকে বলেছিলেন যে তোমরা 10 বছর বার্মার সঙ্গে থাকো, ইউনিয়নের বার্মার সঙ্গে থাকো, 10 বছর পরে আমরা একটা রেফারেন্ডাম করবো, এবং ওইটার মাধ্যমে যদি তোমরা আলাদা হয়ে যেতে চাও, সবাই আলাদা হয়ে যাবে। এই এগ্রিমেন্টটা অনুযায়ী সবাই তখন বার্মার সঙ্গে ছিল, কিন্তু ইনসার্জেন্সি কিন্তু বার্মাতে স্প্রেড আউট করে গেছিল। এই পার্লামেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী রেফারেন্ডাম হয় নাই। 62-তে যখন আর্মি মনে করলো যে এটা হলেই দেশটা ভেঙে যাবে, তখন আর্মি টেক ওভার করলো, জেনারেল টেক ওভার করলো। টেক ওভার করার পরে তখন থেকে এই গণবিগুলি স্টার্ট হলো। মিয়ানমারে যে রোহিঙ্গারা কিন্তু এরা কিন্তু ভোটিং রাইট ছিল এককালে, ভোটিং রাইট ছিল, মেম্বার অফ পার্লামেন্ট ছিল। এটা গত ইন রিসেন্ট হিস্ট্রি এগুলি সব ক্যান্সেল হয়ে গেছে। বাট ক্যান্সেল হয়েছে? আচ্ছা, এটার জন্য কফি আনানের নেতৃত্বে যে কমিশন হয়েছিল, সেই কমিশন 88টি পয়েন্ট দিয়ে তারা কিন্তু রিপোর্ট দিয়েছে। তো সেই রিপোর্ট, চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এখন বুঝতে হবে অক্টোবরের চাইতে বলা হচ্ছে এখানে রক্তক্ষয়ী আরো বেশি হতে পারে। কারণ আমি ওই এলাকায় গেছি, ওখানে ওদের নিজের গ্রাম থেকে বের হতে পারে না, কোথাও যেতে পারে না, ওদের ন্যাশনাল আইডি কার্ড নাই,
এবং বেসিকলি স্টেটলেস পিপল এবং ন্যূনতম নাগরিক অধিকার যে আপনার কাছে আমি আসবো ডক্টর জালাল, আপনি যদি বলেন, তিনি তো নিরাপত্তার চোখ দিয়ে দেখছেন, আপনি যদি বলেন যেহেতু এই বিষয়ে আপনি গবেষণা করেছেন। আচ্ছা, আসলে আপনার ইন্টারন্যাশনাল কমিউনিটি যেরকম রুলস রেগুলেশন নর্মস গুলো আছে, আমরা বার্মাকে দীর্ঘদিন যাবত দেখছি যে এই রুলস গুলোকে তারা পুরোপুরি ডিক্লাইন করছে। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি যেভাবে করে মনে করেন সিরিয়াতে, লিবিয়াতে অথবা আফগানিস্তানে তাদের যে ইন দ্য নেম অফ টেরর অ্যাটাক হোয়াটএভার বলেন, ডেমোক্রেসি, যেরকম তাদের ইন্টারভেনশনটা দেখেছি, কিন্তু এই জায়গাগুলোতে আমরা কিন্তু তাদের, আমি বলছি না ইন্টারভেনশন, কিন্তু একটা যে কূটনীতিক যে একটা ইন্টারভেনশন যে থাকা দরকার সেটা কোনো কালে কখনো তারা করে না। এখানে আমার কাছে সবসময় মনে হয়েছে যে আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে যে এই রোহিঙ্গা ইস্যুটা নিয়ে বিভিন্ন বড় বড় দেশগুলো থেকে নিয়ে একটা খেলছে, অথবা বার্মার যে গভর্নমেন্টে তাদের কোনো অর্থনৈতিক স্বার্থ হোক, রাজনৈতিক স্বার্থ হোক, এগুলো নিয়ে করছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা দেখছি যে এই যে ফ্লোটা যে প্রতিনিয়ত হচ্ছে, এবং আমাদের মিডিয়াতে যে রিপোর্টটা রিসেন্টলি আসলো যে এটা বলে বর্ডার পোস্টে কিন্তু অ্যাটাক করেছে, কিন্তু আমাদের কাছে যেটা আমাদের একটা লিঙ্ক আছে, সেটা বার্মায় বলেন, মালয়েশিয়া বলেন, থাইল্যান্ডে যেটা আরাকান রোহিঙ্গা কমিউনিটি আছে, তাদের কাছে যে আমরা যে বক্তব্যগুলো পেয়েছি সেটা হচ্ছে যে আপনার অক্টোবরের ঘটনার পরে প্রায় 1,20,000 রোহিঙ্গারা তারা আপনার রাখাইনের বিভিন্ন জায়গায় আপনার আইডিপি প্লেস বলা হয়, যেটাকে বলা হয় 40টা মতো ক্যাম্প আছে, সেই ক্যাম্পে তারা আশ্রয় নিয়েছে প্রায় 1,20,000। তো কিছুদিন ঘটনা হওয়ার কিছুদিন আগে থেকে আপনার আর্মিরা এসে সেখানে প্রায় 80-90 জনকে পুরুষ এবং মেয়েদেরকে তারা ধরে নিয়ে যায়, এবং একটা রিউমার ছড়ায় যে ওখানে এই লোকগুলো কয়েকজন মারা গিয়েছে, আবার আর্মিরা আসে তাদেরকে নিয়ে যায়। তখন তারা এটা কিন্তু প্রতিহত করে, ফার্স্ট প্রতিহত হয় সেখান থেকে গ্রামবাসী, ওই ক্যাম্পের বাসী তারা প্রতিহত করে, সেখান থেকে পরবর্তীতে আপনার ওই যে আরএসআই এই গ্রুপটা তারা এর মধ্যে ঢুকে যায়, এবং যার কারণে রিসেন্ট এই প্রবলেম গুলো দেখছি যে এটা ফ্লোটা এখন এইখানে মানে আমাদের আসলে রোলটা আমরা অক্টোবরের পরে বাংলাদেশ গভর্নমেন্টে যেরকম ইন্টারন্যাশনাল যে ইন্টারভেনশন দেখেছিলাম, মানে খুব জোরাল একটা ইন্টারভেনশন দেখেছিলাম, সেটা আমরা পরবর্তীতে দেখেছি একটা স্লো ডাউন হয়েছে। এটার কারণটা ছিল যে কয়েকজন বার্মার কাছে উচ্চ পদস্থ কর্মকর্তা বাংলাদেশে এসে অথবা কি মিটিং করেছে, এটার কারণে হয়তো বাংলাদেশ গভর্নমেন্ট একটা হোপ পেতে পারে যে কোনো একটা সলিউশন হচ্ছে। জি ডক্টর শিকদার, আমি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিবাসন বিষয় বিশ্লেষক এবং লেখক এবং চেয়ারম্যান ডিবেট ফর ডেমোক্রেসি হাসান আহমেদ চৌধুরী। মিস্টার চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন? যে আপনি যদি বলেন যে রোহিঙ্গাদের দিকে মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলি নিয়ে যে সংঘাতটা চলছে, এই বিষয়ে একটু, যেহেতু আপনি অভিবাসন নিয়ে কাজ করেন, আপনার মন্তব্য শুনতে যাচ্ছি আমরা। আমি শুনছিলাম আমাদের দুজন অতিথির বক্তব্য, তবে সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে যে স্টেটলেস যে মানুষগুলোর জন্য একটা মানবিক জায়গায় আমাদের দাঁড়ানো দরকার। সেটি শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীরই কিন্তু এখানে এগিয়ে আসা দরকার। আমরা ইতিমধ্যে দেখেছি প্রায় 100 জনের মতো নিহত হয়েছে, যদিও সেখানে 12 জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। তারপর আমরা বলতে চাই এর একটা সুরাহার জন্য, যেটি খানিক আগে জালাল ভাই বলছিলেন যে বাংলাদেশ সাথে আন্তর্জাতিক দৃষ্টি দিয়েছিল কিছুদিন পূর্বে, কিন্তু সেটা স্লো ডাউন হয়ে গিয়েছে। আমি মনে করি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকার এবং তাদের যে যথোপযুক্ত কাজগুলো তারা সেটাই করছেন, মানবিক দিকও তারা বিবেচনা করছেন, আবার বাংলাদেশের যে একটা সমস্যা, বাংলাদেশেরও যে একটা চিন্তা ভাবনা রয়েছে সেটিও তারা চিন্তা ভাবনা করে তারা বিবেচনা করছেন। তবে এখন সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, এই লোকগুলো যাতে কোনোভাবে এই ধরনের হিংসাত্মক ঘটনার মুখোমুখি হয়ে আর কোনো প্রাণহানি না ঘটে, সেটি আন্তর্জাতিক মহল যাতে এগিয়ে আসে, সেটাই কিন্তু আমাদের সকলের এখন দৃষ্টি থাকবে। আর আমাদের সীমান্তে যারা রয়েছেন, আমাদের বিজিবি ভাইয়েরা বা অন্যান্য সীমান্তরক্ষী ভাইয়েরা যারা রয়েছেন, তারাও কিন্তু অত্যন্ত মানবিকতার সাথে এই সেন্সিটিভ ইস্যুটাকে তারা মোকাবেলা করছেন। আমি মনে করি আমাদের বাংলাদেশ এখন যেভাবে এই মোকাবেলা করছে সেটাই আমাদের সঠিক পথ হবে। আর আমি একই সাথে এই সংক্ষিপ্ত আলোচনায় এটি আহ্বান করতে চাই যে অং সান সু চি তিনি একটা বড় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, সারা পৃথিবীতে মানবতার তার কথা তিনি বলছেন, কিন্তু তার দৃষ্টিতে যদি এই বিষয়গুলো না আসে, তাহলে পৃথিবীর এই বিচারের জায়গাটা, সাধারণ মানুষের যে রাখাইন সম্প্রদায়ের মানুষের যে হত্যাযোগ্য জায়গাটা, সেই জায়গাটা তো আমরা মনে করবো যে এই বিচারের বাণী কিন্তু কানতেই থাকবে। আমরা আশা করব যে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যে যাতে এই মানবিক আচরণের মধ্যে দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়, তাদেরকে আর কোনো হত্যার মুখোমুখি যাতে না হতে হয়, তাদেরকে যাতে কোনোভাবে এ ধরনের আগুন বা সহিংসতার মুখোমুখি না হয়, সেটি আমরা প্রত্যাশা করব। জি, অনেক ধন্যবাদ হাসান আহমেদ চৌধুরী, অভিবাসন বিশ্লেষক এবং চেয়ারপারসন ডিবেট ফর ডেমোক্রেসি। তার বক্তব্য আমরা শুনলাম। যে মেজর রেজাউল করিম, আপনি যদি বলেন, আমরা সর্বশেষ যেটা জানলাম যে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে 24 ঘন্টা কঠোর নজরদারি চলছে, টেকনা 2 বিজিবি সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।
হ্যাঁ, আপনি যদি বলেন। এটা সঠিক শুনেছেন। ওখানে 2 বিজিবি আছে এবং শুধু 2 বিজিবি না, এখানে 34 বিজিবি আছে। জি। আমি আজকে সকালেও 34 বিজিবি সিও কর্নেল মঞ্জু, ওনার সাথে মঞ্জুর কথা, মঞ্জুর হাসান খান, তার সাথে আমি আমরা কথা চেষ্টা বলছিলাম। করছি তাকে টেলিফোনে ধরার হ্যাঁ, জন্য। তো তার সাথে আমার আজকে দুপুরে কথা হয়েছে। তো ওই জায়গার যে পরিস্থিতি, বিশেষ করে আপনার ঘুমধুম যে ইয়েটা, এটা মূলত 34 বিজিবির মধ্যে এই জায়গাটা জি, পড়েছে। বাংলা। ঘুমধুম, তন্দ্র, এই এলাকাটা 34 বিজিবির মধ্যে। তো অ্যাকচুয়ালি এই পুরো বর্ডারটা আপনার বান্দরবন থেকে শুরু করে টেকনাফ বিজিবির একটা অংশ, 34 বিজিবির একটা অংশ। তো এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি এখন তারা কিন্তু নোম্যান্স ল্যান্ডের মধ্যে ম্যাক্সিমাম লোকজন ওখানে আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই বিষয়টা আক্রমণটা কিন্তু শূন্য রেখাতেই কিন্তু আক্রমণটা করা হয়েছে। কারেক্ট। তো এখানে একটা বিষয় হচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে আমরা যদি যেমন বাবুখালী একটা জায়গা আছে যেখানে কিন্তু এই বছরে যত অক্টোবরের পরে ইনসিডেন্টের পরে যত আপনার রোহিঙ্গারা আশ্রয় নেওয়ার জন্য এই বাংলাদেশে আসার চেষ্টা করেছে বা যাদেরকে ওখানে আশ্রয় দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, বিভিন্ন ওখানে আইওএম কাজ করতেছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, দেন ডাব্লিউএফপি কাজ করতেছে, আর অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কাজ করতেছে। তো ওই জায়গাটায় আপনার খুব মানবতার একটা অবস্থান তাদের, এবং ওখানে আপনার প্রায় আপনার বিশেষ করে ওদের মধ্যে একজন জনপ্রতিনিধি থাকে, তাদেরকে মাঝি বলা হয়। ওখানে 45 থেকে 40 জন মাঝি এবং 1000-এর ঊর্ধ্বে লোকের জন্য একজন মাঝি নির্ধারণ করা হয়, ইফ আই এম নট রং। তো এই যে এরিয়া জুড়ে আছে, ওখানে কিন্তু ধারণ ক্ষমতা এখন নেই। মানে এখানে যে অনেকে আমরা হয়তো বলছি যে হ্যাঁ, ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড অফ হিউম্যানিটি যদি আমরা তাদেরকে সেটা করতে চাই, কিন্তু আমাদের ধারণ ক্ষমতা চিন্তা করতে হবে। এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে তারা যে বর্ডার এরিয়া আসতেছে, এখান থেকে কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু চাইলেই কিন্তু আমরা এখানে করতে পারি না, কারণ এখানে তারা বর্ডারে কিছু লোকজন আছে যে ওই মায়ানমারে তাদের যখন ওই যেমন 30 পুলিশ ক্যাম্পে কিন্তু আপনার তারা একটা আক্রমণ হয়, 28 থেকে 30টা পুলিশ ক্যাম্প, এবং এরপরে কিন্তু ওখানে পুলিশের লোক মারা যায় 12 জনের মতো, এবং যেটা ওই যে কিছুক্ষণ আগে একজন উল্লেখ করলেন, আর রোহিঙ্গাদের প্রায় 100 জনের মতো মারা যায়। তো এর মধ্যে যে কিছু লোকজন পালিয়ে ওই নোম্যান্স ল্যান্ডে আসতে পারছে, বা তাদেরকে এখন বাংলাদেশে আসার সুযোগ দেওয়া যাচ্ছে না। এখানে আমি আরেকটা কথা বলি যে আমাদের এখানে বাংলাদেশে যদি মানবিক দিক থেকে কথা বলেন, আজ থেকে আপনি চিন্তা করেন 7 বছর বা 20 বছর পরে এই যে আমার এখানে আমি যদি 5 থেকে 7 লাখ বা 10 লাখ যতই হোক, এই লোকগুলোকে যদি আমি আজকে আশ্রয় দিই, এটা কিন্তু অনেক বড় একটা নেগেটিভ সাইড আছে। মানবিক দিকটা আমি বাদ দিলাম, মানবিক দিক থেকে আমি দেবো, এই লোকগুলো এখানে থাকবে, তারা আমাদের কালচারের সাথে ওরিয়েন্টেড না, তারা মায়ানমারের ওই কালচারের সাথে ওরিয়েন্টেড। আরেকটা হচ্ছে তারা আবার 200-300 বছর পূর্বে যদি যায়, তারা কিন্তু একসময় এই দিক থেকে ওইখানে গিয়েছে। সেই মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ যখন শাসন ছিল সেই সময় থেকে শুরু করে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু আপনার 1859 সাল। আমি আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে যে একটু আগে বললাম যার কথা, তিনি যোগ দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর হাসান খান, ইজিবি 34 ব্যাটালিয়ন কক্সবাজারের। জি, লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর হাসান খান, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, লাইনটা কেটে গেছে, যদি আপনি একটু বলেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে 20 বছর পরে যদি চিন্তা করেন, এখানে যেসব বাচ্চারা আছে, শিশুরা আছে, যাদের বয়স আজ থেকে 5 বছর 2 বছর, এখানে আজকে তাদের সংখ্যা হয় 6 লাখ। 20 বছর পরে কিন্তু এই সংখ্যা আপনার 15 থেকে 20 লাখে দাঁড়াবে। তখন কি আপনি ধারণ করতে পারবেন এদেরকে? তখন তাদের কর্মসংস্থান ধারণ করা যাচ্ছে না। আমি সেটাই বলছি। আমি কুতুপালং শহর অনেকগুলো শরণার্থীর জায়গা আমি ফিজিক্যালি দেখেছি, ওখানে কিন্তু মিয়ানমার রাষ্ট্র তাদেরকে নিচ্ছে না, এখানেও খুব বাজে অবস্থা। কোথায় যাবে আসিফ মনির? আপনি দীর্ঘদিন তাদের নিয়ে কাজ করেছেন, একটু যদি বলেন। কোথায় যাবে সেটা তো সরকারি কিছুদিন আগে একটা সলিউশনের কথা বলেছিলেন, সেটা এখন আর আলোচনায় আসছে না, আবার হয়তো আসতে পারে। কি সমাধান বলেছেন? দ্বীপে তাদেরকে স্থানান্তরিত করার একটা পরিকল্পনা শুনেছিলাম আমরা। তো সেটা যেটা আমার মনে হয়েছিল, তো স্থায়ী সমাধান না, সেটা স্থায়ী সমাধান তো না, কিন্তু সেটা আবার একটা অন্য ইন্ডিকেশনও দেয়। আমরা অনেক সময় যখন আমরা শুনেছি, আমরা কিন্তু তখন একটু অবাক হয়েছি যে এটা কিন্তু দুটো ইমপ্লিকেশন আছে। একটা হচ্ছে যে হ্যাঁ, একটু নিয়মতান্ত্রিক ভাবে একটা থাকার ব্যবস্থা করা, আর একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং মায়ানমারের কাছে একটা সিগন্যাল চলে যাওয়া যে আমরা মোটামুটি এদেরকে ম্যানেজ করতে পারছি ভালোভাবে, সেরকম একটা। আবার এরকম একটা হলো যে তখন তাড়াহুড়ো ভাবে এমন ভাবে ঘোষণা দেওয়া হলো যেখানে আমার ক্ষেত্র প্রস্তুত নয়, এমন একটি জায়গা যেটা ঠিক বাসযোগ্য নয়, এবং হয়তো বাসযোগ্য করতে 2-3 বছর লেগে যাবে। আমরা যেটুকু জানি, আপনারা হয়তো জানেন যে সেখানে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন একটি দ্বীপকে বাসযোগ্য করে তোলার জন্য, এবং সেখানে কোনো টাইমলাইন কিন্তু গভর্নমেন্ট দেয়নি। গভর্নমেন্ট সেটা টাইমলাইন তৈরি করার আগেই ঘোষণাটা দিয়ে দিয়েছিল, এবং সেটা নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি।
সেটা সেটা তারপরে একটি টেম্পোরারি সলিউশন হতে পারে, কারণ যেটা আমরা বলছি জায়গা সংকুলন হচ্ছে না, এবং অনেক সময় আপনি জানেন যে কক্সবাজারের ওই এলাকাটা যেখানে তারা থাকে, উখিয়া টেকনাফের পুরো এলাকাটা কিন্তু এটা বহুদিন আগে থেকে, বাংলাপিডিয়া দেখেন যে কোনো জায়গায় পাবেন, এটা কিন্তু সংরক্ষিত বন এলাকা, রিজার্ভ ফরেস্ট এরিয়া বাংলাদেশের। এবং আমরা শুধু তাদেরকে যে মানবিক কর্মে থাকতে দিচ্ছি তা না, অ্যাট দি এক্সপেন্স অফ আমাদের বনভূমি যেটা রিজার্ভ ফরেস্ট এরিয়া, সেটা অবশ্যই তাদেরকে তাদের জীবনের তাগিদে গাছ কাটতে হয়েছে লাকড়ির সন্ধানে এবং সেখানে বসতি স্থাপনের জন্য। আমাদের বনভূমির একটা অংশ কিন্তু সেখানে কিছুটা হলেও ক্ষতি হয়েছে, কিন্তু সেটা আমরা বড় করে বলছি না। আমি সেটা বলতে পারি যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানুষের এক ধরনের মহানুভবতা। একটি টেম্পোরারি সলিউশন হতে পারে যদি তাদেরকে একটি কোনো স্থানে রাখা হয়। আর এখানে বারবারই কিন্তু আমরা ওই জায়গাটা একটু চাপ দেওয়া দরকার যে আন্তর্জাতিক যে মহলটি, আন্তর্জাতিক মহলের সহায়তা তারা করছে। আন্তর্জাতিক মহল তো জাতিসংঘের সাবেক মহাসচিব, একটা কমিশন হলো তার নেতৃত্বে, কমিশনের নেতারা কিন্তু বাংলাদেশে এসেছিলেন, কমিশনের সাথে যারা যুক্ত, তো তার আক্রমণটা হলো, তারা কিন্তু সরাসরি বলেছেন আমরা শুধু রিপোর্টটা দেবো, এটা পালন করা বা এটা বাস্তবায়ন করাটা বায়ান্নর সরকারের উপরে। একটা প্রচ্ছন্ন ইঙ্গিত কিন্তু তারা দিয়েছেন যে আমাদের ক্ষমতা খুবই সীমিত। কোফি আনান উইথ ডিউ রেসপেক্ট, তিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন, তারা যে রিপোর্টটা দিয়েছেন তার কমিশন, এটাকে এখন বৃদ্ধাঙ্গুলি যদি দেখায় মায়ানমার, এবং যেটা কিছুটা দেখাচ্ছে, ওই কমিশনে কিছুই করার নেই। জাতিসংঘের তো প্রতিনিধিরা এসেছিলেন, তারাও তো রিপোর্ট দিয়েছেন, রিপোর্ট দিয়ে সলিউশনটা হবে না। এখানে আন্তর্জাতিক অন্যরকম প্রেশার আসার দরকার। সেখানে স্যাংশন হতে পারে, সেখানে বিশেষ করে আমরা জানি না আমাদের ট্রাম্প সরকার এখন সে ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন কিনা, কারণ এখানে তাদের নিজেদেরও ক্রাইসিস। উনি যেখানে অ্যান্টি মাইগ্রেন্ট একটা মনোভাব পোষণ করেন, সেখানে রোহিঙ্গাদেরকে তারা নেওয়ার ব্যাপারে বা তাদের একটা ট্রাম্পের মধ্যে আছে। এক্ষেত্রে আমি একটা পয়েন্ট ব্যাপারে হয়তো অতটা আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি এখানে। এএফপির সূত্র মতে 2012 সালের খুব সম্ভবত জুন বা জুলাই মাসের দিকে একটা নিউজ বের হয়েছিল, যেখানে ইউনাইটেড নেশনস কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটাকে ওয়ার্ল্ডের মোস্ট পারসিকিউটেড একটা মানে কমিউনিটি বলে স্বীকৃতি দিয়েছিল। তা সত্ত্বেও কিন্তু এখন আপনি বর্তমান 2012 সালে কিন্তু অবস্থা এত খারাপ ছিল না, বর্তমান অবস্থা কিন্তু অনেক খারাপ। তারপরেও আপনি যদি সিএনএন দেখেন, বিবিসি দেখেন, বা আল জাজিরা, অনেক ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিন্তু এটা অনেক সেভাবে। আপনি যদি ইন্টারন্যাশনাল ইয়েতে আসেন, আপনি জাতিসংঘে বলছেন সাধারণ পরিষদে আলাপ হয়েছে, সিকিউরিটি কাউন্সিলে তো হয়নি। সিকিউরিটি কাউন্সিলে যতক্ষণ এটা টেবিলে না আসবে, ইউএনএর সিকিউরিটি কাউন্সিলে। আমি আপনাদের যাব, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর হাসান খান, তিনি হচ্ছেন বিজিবি 34 ব্যাটালিয়ন কক্সবাজার থেকে। জি কর্নেল সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি যদি আপডেট করেন আমাদেরকে, সর্বশেষ পরিস্থিতি কি সেখানকার? আজকে দুপুরে আপনার মায়ানমার সীমান্তে বেশ ফায়ারিং হয়েছে, অর্থাৎ এটা চৌধুরী বিজিবি আমাদের কাছে উখিয়াতে, এর অপোজিটে ওদের সে ডেকুবুনিয়া, ওইখান থেকে ব্যাপক ফায়ারিং হয়েছে। এবং ফায়ারিং এর পরপরই সিভিলিয়ান, মেইনলি ওমেন অ্যান্ড চিলড্রেন, তারা ফায়ারিং এর ভয়ে দৌড়ে পালিয়ে বাংলাদেশের মধ্যে গিয়ে এসেছে। এই মুহূর্তে তারা সীমান্তের কাছাকাছি আছে, জীবনে আজ অপেক্ষা করছে, তারা এখানে নিরাপদে আছে। এরপরে আজকে রাতে কি হতে পারে আমার ধারণা নেই, ওপারে কি হতে পারে, বাট এখন পর্যন্ত এটাই পরিস্থিতি। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাকে ওটা বলছে ফায়ারিং করা হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশন, বর্ডার এরা সব চলে আসছে, ফায়ারিং করবে, আঘাত করবে না, বাট ফায়ারিং করে একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, এরা যেন সবাই পারে যেন পালায় চলে আসে। দ্যাটস হোয়াট দে ক্রিয়েটিং। ওর ব্যাকল্যাশ এটা হবে, উই শুড এক্সপেক্ট আ হিউজ ইনফ্লাক্স অফ রিফিউজিস নাও। ওনার কাছে কোনো প্রশ্ন আছে কিনা? ওই লাইনে এখনো আছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর হাসান খান। আপনি জি কোনো প্রশ্ন করতে চান? উনি আছেন লাইনে। আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনায় যাব। আপনি যদি তাহলে বলেন, আমরা দেখলাম 1992 সালে বাংলাদেশে এসেছিল 2,80,000 রোহিঙ্গা, 93-97 সালে কিন্তু মিয়ানমারে ফিরে গিয়েছিল 2.5 লাখ, 2012-তে সাম্প্রদায়িক হানাহানির পর ফের অনুপ্রবেশ, এবং 2016-তে সীমান্ত চৌকিতে হামলার পর এসেছে 87,000। এবং মিয়ানমারে যে হামলা হয়েছে তার দায় স্বীকার করেছে ARSA, দ্য আরাকান রোহিঙ্গা সালভেশন সংগঠন সম্পর্কে। তার আগে ফার্স্ট ইনফ্লাক্সটা ছিল 77-এ। জি, 77-এ ফার্স্ট ইনফ্লাক্স 2 লক্ষ বা 2.5 লক্ষ লোক ছিল, বা প্রায় সবাই চলে গেছিল। তারপরে পরে যেটা আপনি বললেন, এটা এই সালভেশন আর্মি কারা? নিউ গ্রুপ, এবং এতে যে লিডার আতাউল্লাহ,
সে কিন্তু রোহিঙ্গা, বর্ন ইন করাচি, এডুকেটেড ইন মাদ্রাসা, আর তারপর মক্কাতে লেখাপড়া করছে। সে কিন্তু এদের ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমাকে একটু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ বলতে হবে। রোহিঙ্গাদেরকে আপনি একটা হচ্ছে যে উনি যেটা বললেন যে আমাদের দেশে তো একটা লিমিটেশন আছে, কত লোক, আমরা কি ওদেরকে নিতে, দিস নট আ সলিউশন। সলিউশন হচ্ছে মিয়ানমারের সলিউশনটা বের করতে হবে। এবং মিয়ানমার গভর্নমেন্টের উপরে আপনি কোফি আনান রিপোর্ট বলেন বা অন্য দেশের রিপোর্ট বলেন, এটা দিয়ে হবে না, কোনোদিনই হবে না। এটা হচ্ছে জিনিসটা আগে বুঝতে হবে প্রবলেমটা কি। মিয়ানমারের রোহিঙ্গারা ইজ ওয়ান অফ দ্য 24 or 25 ইনসার্জেন্ট গ্রুপস। এখান থেকে স্টার্ট করে এন্টায়ার মিয়ানমার বর্ডার টু দ্য থাই বর্ডার, সব ইনসার্জেন্ট গ্রুপের সঙ্গে প্রায় ওদের চুক্তি, শান্তি চুক্তি, পিস ডিল সাইন করা হয়ে গেছে 1991, 92 মধ্যে, টোটাল 35টা মতো ইনসার্জেন্ট গ্রুপ। এবং আমার বিদ্রোহীদের কথা একসময় জানতাম, এবং খুবই ভয়ঙ্কর গ্রুপ ছিল সেটা। মিয়ানমার যে রোহিঙ্গাদের সঙ্গে 91-এ মিটিং ঠিক করা হয়েছিল, এদের লিডারদের সঙ্গে বসে একটা শান্তি চুক্তি হবে। ভুলটা হচ্ছে এদের রোহিঙ্গা লিডারের যদি শান্তি ওই পথে যদি না যায়, বাংলাদেশে কিছু করতে পারবে না। লিডারদের ইন্টারেস্টটা কি চায় তারা? আমি আমার রিসার্চে আমি যতটুকু দেখি, এরা থাকে কোথায়, এরা থাকে কক্সবাজারে, থাকে লন্ডনে, থাকে দুবাইতে। আপনি ওদের যদি মোবাইল নাম্বার ট্র্যাক করেন, দেয়ার নাম্বার ইজ +44 or 1017 something. What does it mean? It means they are in Bangladesh or they are in England or this. এখন রোহিঙ্গা লিডারে যদি ফার্স্ট, আমার হচ্ছে যে আমি যখন ওখানে ছিলাম, আমি তো মিয়ানমার আর্মির সঙ্গে অনেক নিশ্চয়ই কথা বলছি, এবং আমি কিন্তু থাই বর্ডারে যে ক্যারেন এবং শান এলাকাগুলিতে ভিজিটেড। ওরা ওদের ইন্টারেস্টিং পিস ডিল, শান আর্মি বা ক্যারেন স্টেটে যখন আমি গেছি, ওদের লাগে কিন্তু ওদের ফ্ল্যাগ উড়াচ্ছে ওরা। মিয়ানমার আর্মি ওদের চুক্তি হচ্ছে, তুমি আমাদেরকে ডিস্টার্ব করবে না, আমি তোমাদেরকে ডিস্টার্ব করবো না, তোমার মতো তোমরা চলবা। এদের সঙ্গে চুক্তি হওয়ার একটা সুযোগ ছিল 91-এ। দেয়ার লিডার্স ব্যাকড আউট, এবং ওইটাই হচ্ছে ক্ষোভ ওদের, যে তোমরা ইউ ডোন্ট ওয়ান্ট টু সাইন পিস ডিল উইথ আস। রোহিঙ্গা লিডার্স শুড ফরগেট, এবং আমাদের কিছু লোকজন হয়তো মনে করে, বাট দিস ওয়ার্ল্ড পলিটিক্স এর চেঞ্জ, বাংলাদেশ এটাকে সাস্টেইন করতে পারবে না যে ওরা ওখানে আর্ম স্ট্রাগল করবে এবং দেশ স্বাধীন করবে। ইটস ইম্পসিবল সিচুয়েশন। সো দিস থিং হ্যাজ টু গো আউট অফ দ্য মাইন্ড, যে আমাদের ওদেরকে রোহিঙ্গা লিডার থেকে বুঝতে হবে যে এখানে আমাদেরকে আলোচনার মাধ্যমে একটা আমরা কি চাই, সিটিজেনশিপ চাই, আমরা ভোটিং রাইট চাই, আমরা স্টেটহুড চাই, এই পথে নামতে হবে। এবং এটা বাংলাদেশ কমিশন কিন্তু এটি বলেছে যে নাগরিকত্ব আইনটাকে চেঞ্জ করতে হবে। বাংলাদেশ কমিশন বললে হবে না, রোহিঙ্গা লিডারদেরকে বলতে হবে যে আর দ্য রেডি লাইক 91 কি ব্যাক আউট, দে ডিড নট গো ফর দ্যাট। শিকদার বলেন তিনি রোহিঙ্গা নেতাদেরকে দায়ী করছেন, আপনার কি মনে হয়? আচ্ছা, রোহিঙ্গা নেতা কে আছে? আমি আরেকটা বলি আপনি, সরি না প্লিজ। আমরা বাংলাদেশি, যেহেতু আমি এক্স মিলিটারি মিলিটারি পার্সপেক্টিভ থেকে বা সিকিউরিটি পার্সপেক্টিভ বলবো, আমি যেহেতু বাদলন ব্রিগেডে ইনচার্জ ছিলাম, রোহিঙ্গা ওই বড় পর্যন্ত সমস্যাগুলি জানি, ওনাকে বলছিলাম যে আপনি 19 যদি যা 2 দিন থাকেন, আপনি কিছুটা প্রবলেমটা বুঝতে পারবেন। Rohingyas have 3 faces. They are stateless people, refugees, we have sympathy for them. Rohingyas are insurgents. Rohingyas do gun running. আমাদের আমি 2002-তে এটা রিপোর্টটা দিয়েছিলাম যে ওরা ওখানে ক্যাম্প রান করে 10,000 টাকা নিত তখন, এবং এই আমাদের আর্ম গ্রুপের লোকজনকে, শুধু আমাদের না, পার্শ্ববর্তী দেশের লোকজন ওখানে ট্রেনিং করতে এরা টাকা, সো এরা হাতিয়ার বিক্রি করে, ট্রেনিং দেয়, এবং ওদেরকে কি করবেন আপনি তো রোহিঙ্গা, তাদের মধ্যে উগ্র সাম্প্রদায়িকতা আছে, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আছে, এবং ওদের নেতাদেরকে বুঝতে হবে যে বর্তমান ইন্টারন্যাশনাল পলিটিক্সের সিনারিও বাংলাদেশ ওদেরকে সাস্টেইন করতে পারবে না। ফর এক্সাম্পল ইউক্রেন যদি দেখেন, রাশিয়া ইজ টু স্ট্রং কান্ট্রি, তো ওখানে যদি ওরা ইস্ট ইউক্রেনে যদি ইউক্রেনিয়ানরা ফাইট করে, কেউ কিছু করতে পারবে না, বিকজ রাশিয়ান ব্যাকিং আছে। বাংলাদেশ তো ওই ক্যাপাসিটি বা ওই ক্যাপাবিলিটি নাই যে সেইখান থেকে তারা এরকম ডেসপারেট হচ্ছে। I don't think so. They have created this situation for themselves. After 91 যদি আসলে আমার মনে হচ্ছে যে আমরা তাদের রোহিঙ্গাদেরকে আমরা খুব নেগেটিভ ভাবে এটাকে এমন ভাবে প্রেজেন্ট করছি, যেটা মানে ইট ইজ এ হার্ট, মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা কেন ইউজ করবো তাদের এগেইনস্টে, তাই না? আমরা দিনকে দিন খুব মানে বিভিন্ন জায়গায় খুব ইনহিউম্যান হয়ে যাচ্ছি। আমি সরি টু সে, মানে দেখেন রোহিঙ্গাদের যে পাওয়ারফুল লিডার ছিল আং সান সু কি, পিএস যে ছিলেন, লয়ার যে ছিলেন, তাকে প্রকাশ্যভাবে গুলি করে হত্যা করা হয়েছে। যে আপনি লিডারটা তা চাচ্ছে না, পুরো বার্মিজ আর্মিদের প্ল্যানটা হচ্ছে দে ক্যান নট ট্রাস্ট দি স্মল মুসলিম কমিউনিটি, বাট অফার দ্যাম ওটা অনেক পুরানো, 91 এখন হচ্ছে 2017, ওটা অনেক পুরানো। ওইখানের ভিতরে আমাদের ইন্টারভেনশন। আমরা যাবো, আমাদের সঙ্গে আছেন লেফটেন্যান্ট আশরাফুল কবির, সেক্টর কমান্ডার সেন্ট মার্টিন। জি লেফটেন্যান্ট কবির, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি, আমি শুনতে আপনি যদি একটু আমাদেরকে হালনাগাদ করেন সেন্ট মার্টিনের অবস্থা কি আসলে? আসলে এখানে সেন্ট মার্টিনের যে কন্ডিশন, যে মায়ানমার নেভির একটা শিপ আমাদের সেন্ট মার্টিন থেকে 5 নটিক্যাল মাইল অ্যাওয়ে অবস্থান করছে এবং তার পাশে তাদের একটা উডেন বোট রয়েছে। জি, তো বরাবরের মতোই ওরা ওদের নাফাখা যে বাহিনী আছে ওদের মাধ্যমে ওদের এরিয়া করছে এবং টহল দিচ্ছে, এবং আমাদের বোট যেটা টেকনাফ এবং শাহপুরীতে যায় এবং ওখান থেকে আসে, ওটা আসতেছে, বাট ওরা কোনো ধরনের বাধা বা বিপত্তি করছে না এবং তারা তাদের অবস্থান করছে আর কি। এটাই লাস্ট আপডেট। জি, মানে নারী শিশুদের কোনো বিশেষ মানবতার জীবনযাপন এখানে হচ্ছে কিনা আসলে, নারী এবং শিশু? এখান থেকে খবর পাওয়া যেটা, যে আপনার মায়ানমারে প্রচুর পরিমাণ আগুন দেখা যাচ্ছে, যে পুরো আকাশ লাল হয়ে আছে, এবং খবর নিয়ে জানা গিয়েছে যে ওইখানে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় হচ্ছে আগুন জ্বলছে এবং মানুষজন মোটামুটি মানবিকতার অবস্থা আছে। এতটুকুই। জি, অনেক ধন্যবাদ। বলছিলেন লেফটেন্যান্ট আশরাফুল কুরিশ, সেক্টর কমান্ডার সেন্ট মার্টিন থেকে। নিশ্চয়ই বলেন। কয়েকটা বিষয় অনেকক্ষণ ধরে সুযোগ চাচ্ছিলাম। অবশ্যই। এবং মানে আমার মনে হয় এখানে আমরা ভালো একটা কম্বিনেশনে আছি, নিরাপত্তা বিশ্লেষক আছেন, ইন্টারন্যাশনাল রিলেশনস এর এবং ইন্ডিপেন্ডেন্ট রাইটস নিয়ে কাজ করি এরকম। এখানে ইমিডিয়েট যেটা ওনারা বলছেন সেটার পরিপ্রেক্ষিতে যেটা একটা আগেও আমরা বলেছি যে বিজিবি বা আমাদের নিরাপত্তা বাহিনীদের একটা পলিসি অবশ্যই থাকবে যে বর্ডারটাকে ইনশিওর করা, প্রোটেক্ট করা এবং আমাদের জননিরাপত্তা জায়গাটা দেখা। মানবিক দিকটা অবশ্যই তারা দেখছেন বা দেখবেন, কিন্তু এটার প্রধান দায়িত্ব বিজিবি নয়, সেখানে সরকারের অন্যান্য কর্তৃপক্ষ আপনারা মাথা নাড়ছেন। সেইটা কিন্তু গত অক্টোবরে আমরা বলেছিলাম, অনেক দেরিতে আমরা সেই রেসপন্সটা দেখেছি। জেলা প্রশাসন বলেন, ওখানে ইউএনও বলেন, অন্যান্য জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কথা বললেন। আমরা কিন্তু অক্টোবরের অনেক পরে, আমার মনে হচ্ছে নভেম্বরের শেষের দিকে গিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো গ্রিন সিগন্যাল পেয়েছে সরকারের কাছ থেকে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যদের কাছ থেকে, যে হ্যাঁ তোমরা এখন এদেরকে সহায়তা করতে পারো। বাই দ্য টাইম ইট ওয়াজ অলরেডি বিট টু লেট, কারণ এরা অনেক ভেতরে চলে এসেছে, অন্যান্য এলাকায় চলে গেছে, ছড়িয়ে গেছে, এবং ইমিডিয়েট সাপোর্ট কিন্তু আলটিমেটলি ওরা নিজেদের যারা আগে থেকে আছে তাদের কাছে এবং বাংলাদেশের গ্রামবাসীদের কাছে সহায়তা পেয়েছে। আমাদের সরকারের উচিত ইমিডিয়েটলি এখন অন্তত প্রস্তুতিটা রাখা। ইট ইজ এ রিয়ালিটি যে তাদেরকে কোনো না কোনো এক সময় এই নোম্যান্স ল্যান্ড থেকে হয়তো ভেতরে ঢুকতে হবে। বর্ষার সময় কক্সবাজার এলাকায় প্রচন্ড বৃষ্টি হয়, তা আমাদের কর্তৃপক্ষকে তাকিয়ে থেকে আমরা দেখবো যে ঠিক আছে ওরা ওখানে বৃষ্টিতে ভিজতেই থাকবে এবং তারপর কোনো এক সময় গুলি এসে মারা যাবে, সেটা তো হবে না। অবভিয়াসলি আমাদের ওয়েট এন্ড সি থাকবে, কিন্তু প্রিপারেশনটা থাকতে হবে, এবং সেটা কিন্তু বর্ডার এলাকাতেই রাখা উচিত। আমি একটু শেষ করেছি, কারণ আমি সুযোগ কম পেয়েছি আজকে, আমি বলতে চাই কয়েকটা কথা একটু। সেটি একটি আরেকটা থেকে এখানে আমরা বলছি যে এখানে তিনটা সলিউশনের ব্যাপারেই আসলে পাশাপাশি চালানো উচিত। একটা হচ্ছে পলিটিক্যাল নেগোসিয়েশনের ব্যাপারটি, যেটা ইন্টারনাল কিছুটা বিষয়, ডিপ্লোম্যাটিক জায়গায় যেটাতে ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা রোল থাকবে, আর এটা হচ্ছে যে মিলিটারি। এখন যেখানে এখানে আমরা অং সান সু চি বলি আর যাই বলি, ইট ইজ আ মিলিটারি গভর্নমেন্ট, মিলিটারি লেড ডমিনেটেড গভর্নমেন্ট। সেই গভর্নমেন্টের সাথে এখানে মানে এটা তো একটি আনইকুয়াল ফোর্স। হ্যাঁ, এখানে হয়তো আমরা চাই না যে দুটি পক্ষই অস্ত্রের সংঘাতে যাক, যেটার কারণে হয়তো ডিপ্লোম্যাটিক সলিউশন লাগতে পারে। এখানে সিজ ফায়ার বলা হোক বা কি করে এখানে আমরা পলিটিক্যাল টেবলে বসবো, দুইটা তো পলিটিক্যাল এন্টিটি না, সেখানে আমরা কি করে। এবং আরেকটা হচ্ছে যে আমরা মনে হয় একমত হবো কিছুটা যে রোহিঙ্গাদের মধ্যে তাদের লিডারশিপ আছে, কিন্তু যারা এক্সট্রিম গ্রুপ, যাদের হাতে আর্মস আছে, তাদের সংখ্যা কিন্তু কম। এরা মাইনরিটি, এটা ওইদিকে যারা আইডিপি আছে তাদের মধ্যেও মাইনরিটি এবং এখানেও মাইনরিটি। বেশিরভাগ মানুষ কিন্তু নিরীহ। এই দুই সাইডের গোলাগুলির মধ্যে বেশিরভাগ মানুষ পড়ছে, এবং তারা হচ্ছে যারা সাধারণ রোহিঙ্গা, যাদের হাতে অস্ত্র নেই। না, মানে ওটাই, মানে যে এই যে কনফ্লিক্টটা হচ্ছে, যে মাইনরিটি গ্রুপকে যদি এভাবে যে কনফ্লিক্ট হতে থাকে, তাহলে কিন্তু মাইনরিটি গ্রুপটা কিন্তু আবার কিন্তু স্ট্রং হয়ে যাবে। দেখেন, আমরা প্রায় বলি যে রোহিঙ্গাটা, আমি কিছু বেসিক ইস্যুগুলো আমার মনে হয় একটু ক্লিয়ার হওয়া উচিত, যে তারা আমাদের নিরাপত্তা হুমকি স্বরূপ, এটা অবশ্যই আছে, এটা কোনো দিন নাই। কিন্তু আপনি দেখেন, আমরা দীর্ঘদিন যাবত দেখছি, 20 ইয়ার্স আমরা তাদের কিন্তু গবেষণা দেখেছি যে এই গ্রুপটাকে আমাদের লোকাল কমিটি বাংলাদেশিরা কিভাবে তাদেরকে ইউজ করেছে, এক একটা পাহাড় দখল করেছে, এক একটা জায়গা দখল করেছে, এদেরকে দিয়ে এগুলো ইউজ করেছে, কিন্তু নামটা কাদের হচ্ছে রোহিঙ্গাদের। পুরো বন দখল করেছে, প্রসারী মল, নামটা হচ্ছে ইভেনকি ড্রাগস,
ড্রাগসের যে ব্যবসাটা পুরো তাদেরকে ক্যারি হিসেবে ইউজ করতে, কারা, এটা আমাদের এখান থেকে করা হচ্ছে। এখন আপনাকে দেখতে হবে এই কনফ্লিক্টে বেনিফিটিং কারা হচ্ছে, যেটা আমি যদি খালি চোখে দেখি। একটা হচ্ছে অবশ্যই যেটা মনিভাই বলেছেন যে বার্মিজ গভর্নমেন্ট মিলিটারির সাথে আন্তর্জাতিক একটা পাওয়ার ক্রাইসিস ডেফিনেটলি চলতেছে, তাই ইস্যুটাকে ইয়ে করে। আর এই আরাকান স্টেট আপনি যতদিন ইনস্টেবল রাখতে পারবেন ততদিন আপনার ড্রাগের ব্যবসা তত বেশি জমজমাট থাকবে। প্রায় 2 বিলিয়ন মোর দেন একটা স্টেট আসছে, মোর দেন $2 বিলিয়ন প্রজেক্ট এই জায়গায় আসবে। তাহলে আমি এই জায়গায় ড্রাগের ব্যবসাটা পুরোপুরি বেনিফিটেড হয় কিন্তু আপনার মায়ানমার আর্মি ফোর্সেরা, এবং রিসেন্টলি আপনার তাদের একজন আর্মি জেনারেলকে শুধু হিউম্যান মাইগ্রেন্ট স্মাগলিং প্লাস ড্রাগের জন্য তাকে কিন্তু বিচারে আওতায় আনেছে। অস্থিতিশীল থাকে ড্রাগের ব্যবসা ভালো হয়। এখন মনে করেন যখন একটা গভর্নমেন্টে যখন এখন মনে করেন তাদেরকে ফোর্স নিয়োগ করছে, তার পুরোপুরি এলাকাটা কন্ট্রোল তাদের কাদের কাছে আসতেছে, পুরোপুরি আর্মিদের কাছে, তখন লোকাল গভর্নমেন্ট এত ক্ষমতা থাকছে না। তাই এই আর্মিরাই কিন্তু আমাদের কিন্তু গভর্নমেন্টকে রিপোর্ট দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট যে পুরো বর্ডার এরিয়াতে আরাকান ওই অঞ্চলে কি পরিমাণ আপনার ড্রাগের ইন্ডাস্ট্রি, যেখানে ইয়াবা হচ্ছে 90% আমাদের ইয়াবার সোর্স কিন্তু সেই আপনার আরাকান মানে এই আরাকান পয়েন্ট থেকে। তো এটাকে আমার দেখতে হবে একটা বেনিফিটেড গ্রুপ এই মাধ্যমে এটা স্টেবল থাকলে এখানে ডুববে। কাজে আমার যেটা আগের একটা কনফারেন্সে বলেছিলাম যে সলিউশনটা কি হতে পারে, যেটা গভর্নমেন্ট যেটা খুব সুন্দর সমাধান করেছিলেন যাদেরকে নিয়ে একটা ঠ্যাঙ্গা চড়া যে একটা দ্বীপ আইল্যান্ডে আছে, কিন্তু আমাদের অবজেকশন ছিল ওই আইল্যান্ডটা হচ্ছে টোটালি আনস্টেবল, মানে ওখানে থাকাটা কোনো কমফোর্টেবল, আরেকটা জায়গায় চিন্তা করে যেতে হবে। তো তাদের নেটওয়ার্কটাকে আপনাকে কাট অফ করতে হবে। এই যে লোকগুলো যে দে হ্যাভ সাম কাইন্ড অফ বিলিভ দ্যাট যে আমি ওই জায়গায় যেতে পারলে আমি এই যে নেটওয়ার্ক যেটা আছে এখানে আমি তার আশ্রয় পাবো। তো এই বিলিভের জায়গাটাকে যদি আপনি যদি বন্ধ করতে চান তাহলে তাদের একটা হবে যে ঠিক আছে আমি ওই জায়গায় থাকি, আইডিপি যেগুলো তৈরি করেছে সেখানে গিয়ে আশ্রয় নেই। আবার এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস যদি মনিবা বলেছে মাল্টিপল অ্যাপ্রোচের মাধ্যমে যে এখন যে আসতেছে আমি এটা কোনো মতে একটা স্টেটের ইমেজের জন্য এটা আমি মানে একটা বড় মাইনাস পয়েন্ট দেখছি। আমরা বাইরের দেশের কমিউনিটিকে কি পরিচয় দিচ্ছি? আমরা দিচ্ছি যে আমরা রেফিউজিরা আশ্রয় নিচ্ছে, আমাদের কাছে আসতে চাচ্ছে, আমরা তাদেরকে আসলে তাদেরকে ফেলিয়ে রাখছি। তা আজকে যে ইউরোপরা তারা যে আমাদেরকে যে 93,000 বাংলাদেশিকে তারা ফেরত দিতে চাচ্ছে, নেগোসিয়েশন টেবিলে যদি আমি যদি আলোচনা করি যে আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে আসলাম থেকে তাদেরকে ফেরত পাঠিয়েন না, ওখানে রাখেন, আমাদের সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন হয়ে গেছে, ওখানে ইন্টিগ্রেশন করেন, তো তারা যদি আমাদেরকে বলে যে তোমরা কি রোলটা প্লে করছো, তখন আমি কি উত্তর দিব? তাহলে আমি কেন এত ইনহিউম্যান ফেরত পাঠাচ্ছি? আমাদের ঠেকাতে পারছি না, এখনো পাঠাচ্ছে না, এখনো পাঠাচ্ছে না। হ্যাঁ, 5 লাখ এই যে কথাগুলো এটাকে ইন্টারন্যাশনাল ফোরামে বলে যে সামনে 2018-তে গ্লোবাল কম্পিটেন্ট মাইগ্রেশন রেফিউজি যে বিশাল কনফারেন্স আছে সেখানে বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি লিডে নিয়েছে। আরো কথাগুলো প্রিয় দর্শক এই পর্যায়ে জনতন্ত্র গণতন্ত্রের ছোট্ট বিরতি নিচ্ছি। কথা বলছিলাম রোহিঙ্গা ইস্যু নিয়ে। কাটাই 6 মিনিটের বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি। দর্শক, নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। কথা বলছিলাম রোহিঙ্গা ইস্যু নিয়ে। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে যদি বলি যে একটা আইডেন্টিটি পলিটিক্স হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে। কেউ বলা হচ্ছে এরা হচ্ছে বাঙালি, এরা রোহিঙ্গা, এরা উত্তর রাখাইনের মুসলিম সন্ত্রাসী, এরা কোট আনকোট জিহাদি, এরা জঙ্গি মুসলিম। এই যে একটা পরিচয় রাজনীতি কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। এটাই তো মানে সিটিজেনশিপের লটা দেখে আসলে সিটিজেনশিপের লটা আসলে এই জায়গায় হচ্ছে যে তারা মানে এখন যেটা মায়ানমারের যে রিপোর্টগুলো বেরোচ্ছে গভর্নমেন্টের লেভেলে তাদেরকে আইডেন্টিফাই তারা বাঙালি সন্ত্রাসী। সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ জানিয়েছে যে এটা বাঙালি সন্ত্রাসী কিভাবে হবে, এটা তো তোমার রোহিঙ্গা কমিউনিটি এথনিক গ্রুপ, তাই না? এখন মনে করেন যেটা আমি আপনাদের প্রথম দিকে বলেছিলাম যে আমাদের কাছে নিউজ ছিল যে তারা আইডিপি ক্যাম্প থেকে লোকগুলোকে ধরে নিয়ে যাওয়ার পর একটা রিউমার ছড়ায়, সেই রিউমার কাছে কনফ্লিক্ট গুলো উৎপত্তি, সেখানে এবং যখন তারা অ্যাকশন নিচ্ছে, পরবর্তী তারা এআরএস সাথে যুক্ত হচ্ছে। কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু তাদেরকে আমরা যতগুলো নিউজ এই পর্যন্ত দেখিয়েছি, আরএসএ কে তারা কিন্তু বলতেছে একটা স্ট্রাগল গ্রুপ। তারা কিন্তু কোথাও কিন্তু আমি যে পাইনি যে জায়গায় যে আইএসআইএস ফান্ডেড, এটা একটা ধারণা। এখন আপনি যদি এভাবে যে দিনের পর দিন নতুন যে আক্রমণ এআরএস এর কথা বলা, এআরএস এটা হচ্ছে এটাকে কিন্তু বলা হয় না যে এটা আইএসআইএস ফান্ড। হ্যাঁ, বলা হচ্ছে যে তাদের লিঙ্কগুলো আপনার সৌদি আরব পাকিস্তান বেসড করে তারা আসছে, অস্ত্র থেকে আসে, ঠিক না? আক্রমণ করতে আয়োজনগুলোতে বর্ডারটা কিন্তু দেখতে পারবেন, এক জায়গায় বাংলাদেশ আছে, বান্দরবান এরিয়াটা আছে, একটা মিজোরাম এরিয়াটা আছে, একটু কটুক জায়গায় আমরা এটাকে সিকিউরিটির ভিতরে রাখতে পারছি। এটা তারপর বিশাল বে অফ বেঙ্গল পড়ে আছে যেখানে প্রচুর হিউম্যান স্মাগলিং হয়, ড্রাগ স্মাগলিং হয়, কার মাধ্যমে কিভাবে অস্ত্র যেতে পারে এটা তো নাথিং। আমরা সামনে তাকাতে চাই, সমাধান কি আসলে কিভাবে করা সম্ভব? আমি মনে করি এটা বাইরের কফি আনানের পর বলেন, যে বাইরে আন্তর্জাতিক প্রেশার বলেন, এটা দিয়ে এটা কোনো সলভ হবে। 2 নম্বর হচ্ছে হ্যাঁ আন্তর্জাতিক আইন হয়তো বলবে যে রিফিউজি কামিং টু ইউর বর্ডার, ইউ কান্ট টার্ন দেম ব্যাক, আই এম রাইট? এখন
মিয়ানমার গভর্নমেন্ট চাবে বর্তমান গত 20 বছরের পরিস্থিতি ডেমোগ্রাফিক চেঞ্জ দেয়ার ক্রিয়েট আ সিচুয়েশন, যেটা আপনি বললেন বিকেলে ওখানে ফায়ারিং শোনা যাচ্ছে, ক্রিয়েট আ সিচুয়েশন যত বেশি লোক চলে আসে এখানে, পারলে সবাই যদি চলে আসে, ওরা জানে যে এখানে ওরা কোনো ফিরে যাবে না। এর আগে যারা আসছে 77 was a different story, 91 was a different story, যা আসছে সব দিয়ে গেছে। এখন is a different regime there, they want a demographic change, a demographic change আপনি যত এগ্রিমেট করবেন ওরা আরো লোক পাঠাবে এখানে, কিছুটা সিচুয়েশনটা ডেটারেট করে বা হেল্প করে ওদেরকে। আমরা ওই যে আক্রমণ যারা করলো এআরএসি গ্রুপ কে ফান্ড করছে আই ডোন্ট নো এভিডেন্স, বাট এদের নেতা যে আতাউল্লাহ, he is actually a Rohingya parents born in Karachi, studied in Karachi and studied in Makkah, most probably lives in Makkah. Rohingya নেতা তো রোহিঙ্গা তো ওখানে থাকে না। আমার প্রশ্নটা ওখানেই, যারা মাইনরিটি গ্রুপ, কিন্তু প্রত্যেক দেশে যেমন গন্ডগোলটা হয়, যারা আর্মড কনফ্লিক্টে যায়, দে আর অলওয়েজ মাইনরিটি গ্রুপ, বাট দে ডমিনেট দ্য এজেন্ডা। তো আমরা ওদেরকে নিয়ে বসতে হবে যে ওদের উইদিন দ্য কনস্টিটিউশন অফ মিয়ানমার, yes, out of 135 ওদের 135টা আইডেন্টিফাইড ওটা আছে, যেটা রোহিঙ্গাদেরকে ওরা এক্সিট করে নেয়। কিন্তু আপনি দেখেন 58 বা 48 পর্যন্ত ওদের মেম্বার অফ পার্লামেন্ট রোহিঙ্গা ছিল, এবং গত 15-20 বছর আগে পর্যন্ত ছিল। যখন থেকে ওদের সঙ্গে সম্পর্কটা খারাপ হতে আরম্ভ হলো 91 এর পরে থেকে, বিশেষ করে যখন এরা রোহিঙ্গার লিডার্স রিফিউজ টু সিট ফর আ মিটিং ফর আ পিস ডিল, ওখানে আগে ছিল আরাকান আর্মি, বুদ্ধিস্ট আরাকান আর্মি, ওরাও কিন্তু ইনসার্জেন্ট, ওরা কিন্তু পিস ডিলে চলে গেছে, চীন আর্মি পিস ডিলে চলে গেছে। তো আমি বলি যে সেখানে প্রায় 8 রকমের মুসলিম আছে, রোহিঙ্গা মুসলিম রাখাইন স্টেটে যদি আমি আরো নিচের দিকে যাবো আলোচনা, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। জি ডক্টর মিজান, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। যে আপনি যদি বলেন যে রোহিঙ্গাদের দিকে মিয়ানমারের সীমান্তরক্ষী গুলি, তো সেইখানে যে মানবাধিকারের দৃষ্টিতে ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সরকার এবং রাষ্ট্রের যে নির্যাতন, এটি তো শুধুমাত্র যে সাম্প্রতিক একটি ঘটনা নয়, এর একটা বিরাট একটা অতীত ইতিহাস আছে। জি, এবং সেই ইতিহাসে আমরা দেখেছি এই সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের যা যা করণীয় ছিল, আমরা এতদিন পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে সেই দায়িত্ব পালন করতে এতটুকু দেখিনি। আমরা শুধুমাত্র এতটুকু আশা করতে পারি যে বর্তমানে কফি আনান কমিশন যে সুপারিশগুলো দিয়েছে জাতিসংঘের কাছে, এবং সেখানে এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য যে বাস্তব পরিকল্পনাটি করা হয়েছে, এটির প্রতি যদি আন্তর্জাতিক সম্প্রদায় যদি যথাযথ গুরুত্ব আরোপ করে এবং মিয়ানমার সরকারকে যদি বাধ্য করানো যায় এই পদক্ষেপ গ্রহণ করতে, তাহলে এই সমস্যার একটি আশু এবং একটা স্থায়ী সমাধান হতে পারে বলে আমরা মনে করি। নয়তো বা তারা যে মানবেতর জীবনযাপন করছে এবং যেভাবে তারা নির্যাতন এবং নিগ্রহের শিকার হচ্ছে, এটা থেকে তাদেরকে রক্ষা করা শুধুমাত্র বাংলাদেশের দায়িত্ব বা কর্তব্য নয়, এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব, এবং সেই দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়কে পালন করতে হবে। জি, অনেক ধন্যবাদ। বলছিলেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। আমি ওনার কত পয়েন্টের আগে দুইটা পয়েন্ট বলেছি যে আন্তর্জাতিক যে বিভিন্ন এজেন্সি, ইউনাইটেড নেশনস থেকে শুরু করে অন্যান্য অর্গানাইজেশন বা আন্তর্জাতিক সম্প্রদায়, এখানে তাদের উদ্যোগ কেন হচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি নাফ নদীর এই পারে বাংলাদেশের একজন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আর নাফের ওই পারে অং সান সু চি, দুজন নোবেল শান্তি বিজয়ী, জাস্ট নাফের ওই পারে আর ওই পারে, তারা এত বড় অশান্তির মধ্যে কোনো উদ্যোগ দেখছি না। প্রফেসর ইউনুস কি অং সান সু চি দুজনই শান্তিতে নোবেল পুরস্কার সাথে কিন্তু পরিচয়, আর ওই দুজন শান্তিতে নোবেল যদি উদ্যোগ দিতে টেবিলে পুরো ওয়ার্ল্ড এর মিডিয়া কিন্তু এখানে ফোকাস করতো, কোনো উদ্যোগ দেখছি না এখানে কিন্তু। তবে বিষয় হচ্ছে এখানে আপনার অং সান সু চি উনি কিন্তু অনেকটা হঠাৎ করে উনি জাস্ট যখন গভর্নমেন্ট ফর্ম করার পরে ওনার মধ্যে এক ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। আরেকটা হচ্ছে যে আমরা সবসময় যে মায়ানমার বা আর্মি নিয়ে যে কথা বলি, মূলত বড় ধরনের নৃশংসগুলো কিন্তু আর্মি বেশি ঘটাচ্ছে বুদ্ধিস্টরা, তারা কিন্তু সবচেয়ে বেশি নৃশংস ঘটনা। তারা আর্মিটার মধ্যে একটা ফেথ, মানে মায়ানমার আর্মির মধ্যে একটা ফেথ তৈরি করেছে, একটা বিলিফ তৈরি করেছে যে আমরা যদি এই রোহিঙ্গাদেরকে এখানে রাখি, একসময় রোহিঙ্গারা স্বাধীনতা চাইতে পারে বাংলাদেশের সাথে সাহায্য নিয়ে, এটা তাদের মধ্যে একটা ফেথ তৈরি করে দিয়েছে। এই ফেথটা এস্টাবলিশড হওয়ার কারণে তারা এখন মানে আর্মির সবাই তাদেরকে বিতাড়িত করতে চাচ্ছে, এটা একটা পয়েন্ট। কিন্তু তারা কিন্তু ধ্বংসলীলাটা তারা শুরু করেনি, শুরুটা করেছে হলো বুদ্ধিস্টরা, যারা ওই মায়ানমারের অর্থোডক্স। এদের কারণে এখন এই বিষয়টা হচ্ছে কি যে অং সান সু চি সে কিন্তু এই জায়গায় অবদান রাখতে পারতো, সেটা রাখেনি। এখন ইন্টারন্যাশনাল মিডিয়া ডক্টর মিজানুর রহমান যে কথাটা বললেন,
যে এক্ষেত্রে আমরা যেমন বারবার মানবিক দৃষ্টিকোণ বলতেছি, আমাদের বাংলাদেশে অবশ্যই তাদের প্রতি আমাদের দরদ থাকা উচিত, ভালোবাসা থাকা উচিত, কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমাদের দেশের নিরাপত্তার কথা সার্বিক বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ ধরে রাজি হইল, আমরা সব তাদেরকে মেনে নিলাম, সব আমরা আশ্রয় দিলাম, জায়গা তৈরি করে দিলাম, কিন্তু একটা বিষয় হচ্ছে তখন তো আন্তর্জাতিক সম্পর্ক আরো নীরব হয়ে যাবে, তখন ভাবে বাংলাদেশ তো আছেই, তারা তো অ্যাকশন নিচ্ছি, কিন্তু রোলটা কি শুধুই বাংলাদেশের? এখানে আইডিপির কথা যদি চিন্তা করেন, আমি একটু বলে হয়তো দর্শক হয়তো আইডিপি শব্দটা অনেকে পরিচিত না হতে পারে। ইন্টারনালি ডিসপ্লেসড পারসন, ইন্টারনালি ডিসপ্লেসড কাদেরকে বলা হয়? দোজ হু আর ফোর্সড টু ফ্লি ফ্রম দেয়ার হোম বাট দেয়ার স্টে উইদিন দ্য কান্ট্রি বর্ডার, তাদেরকে কিন্তু ইন্টারনালি ডিসপ্লেসড বলা হয়। যেমন মায়ানমারের তারা ওই কান্ট্রির বাউন্ডারির মধ্যে আছে, বাংলাদেশে এখন আসেনি, এরা সবচেয়ে বেশি বঞ্চিত মানুষ। এদেরকে কিন্তু আপনি সিরিয়ার কথা চিন্তা করেন, ইরাকের কথা চিন্তা করেন, ওয়ার্ল্ডের যত কান্ট্রিগুলো আছে এইরকম ঘটনায় আইডিপিস, তারা কিন্তু এতটা আপনার তারা এতটা অবহিত না, কিন্তু তাদের আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে ডক্টর শিকদার যদি বলেন আপনি খুব সংক্ষেপে বুলেট আকারে কি করা যেতে পারে। না, আসলে আমাদের সামনে যে একটা বিশাল কনফারেন্স আছে জাতিসংঘের উদ্যোগে, আপনার গ্লোবাল কম্প্যাক্ট অন মাইগ্রেশন, সেখানে ভিতরে বাংলাদেশ সরকারকে শুধু মাইগ্রেন্টসদেরকে নিয়ে, বাংলাদেশের মাইগ্রেন্টদের নিয়ে ভাবলে হবে না, একই সাথে রেফিউজি যেটা একটা প্রবলেম, এটা বড় গলায় কাউকে বলতে হবে। মানে আমাদের বাংলাদেশের লোকটা সিভিল সোসাইটি বলেন এবং গভর্নমেন্ট লোক থেকে যাবে, প্রাইম মিনিস্টার আমাদের যাওয়ার কথা এটা আমরা শুনেছি। তো এখান থেকে উনাকে বড় বড় কথা বলতে হবে। আজকে আমার এটা মনে হচ্ছে যে আমরা যে জাতিসংঘের অস্থায়ী সদস্যপদটা যেটা আমরা 2013 কি 14-তে পাওয়ার কথা ছিল, যদি আমরা খুব আরো বড় পয়েন্টের উল্লেখ করতে পারতাম। একইভাবে আপনার মেজর প্লেয়ার গুলো, চায়না একটা কিন্তু এখানে কিন্তু ভালো একটা রোল প্লে করছে এই জায়গায়। আমরা চায়নাকে এই জায়গাকে আরো আনতে পারবো। রিসেন্টলি আপনার ভারতকে কিন্তু মিয়ানমারের সম্পর্কটা ভালো, হ্যাঁ, এবং ভারতে কিন্তু প্রায় 40,000 রোহিঙ্গাদেরকে তারা কিন্তু এখন ফেরত পাঠাতে চাচ্ছে, বাট ইট ইজ নট ক্লিয়ার তারা কি বাংলাদেশে দিতে চাচ্ছে নাকি। যদি আমরা শুনেছি যে তারা ঘোষণা করেছে আন্দামান জেলে আছে, হ্যাঁ, তারা এদের না এদের কাশ্মীরি অঞ্চল, আন্দামান জেল না কাশ্মীরি অঞ্চলেও আছে, তারা ওখানে ইউএনএসএ তাদেরকে প্রায় 14,000 জনকে তারা কার্ড দিয়েছে। এখন যদি ইন্ডিয়া যদি তাদেরকে যদি বার্মাতে যদি ফেরত পাঠাতে চায় তাদেরকে, তাহলে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। আমরা ইন্ডিয়ার মতো একটা শক্তিশালী দেশকে পাশে রেখে, যেটা আমাদের ইন্ডিয়ার সাথে ভালো সাধ্য হবে, যদি বলেন বুলেট আকারে ইমিডিয়েট যেটা করা উচিত যে যারা বাংলাদেশে আসতে চাচ্ছে সেখানে একটা নজরদারিটা এবং সেখানে কি ধরনের সহায়তা দেওয়া যায়, খুব ইমিডিয়েট একটা কোঅর্ডিনেশন তৈরি করা, এবং সেখানে দরকার হলে অস্থায়ী তাদের থাকার ব্যবস্থা করা। কিছুটা স্ক্রিনিং প্রসেস সেখানে হতে পারে, যে নারী এবং শিশু বা বৃদ্ধ যারা আসছে এবং সিরিয়াসলি ইনজোর্ড যারা, আজকেও সেরকম ঘটনা আছে, চিকিৎসা আমরা দেখেছি যে মারা গেছেন, তাদেরকে এখানেই কুতুপালংয়ে উখিয়াতে তাদেরকে কবর দেওয়া হয়েছে, জানাজা হয়েছে এদিকেই। সেরকম ক্ষেত্রে ইমিডিয়েট যাদেরকে থাকতে দেওয়ার ব্যবস্থা করা, সেটা কিন্তু একটু টেম্পোরারি ব্যবস্থা করা, কারণ এটাও কিন্তু হয়েছে, আজকে আলাপ এখানে আমরা আলাপ করিনি, কিন্তু এটাও রিয়ালিটি যে অক্টোবর নভেম্বরে যারা এসছে এবং তারপর থেকে এটা থামেনি, ফেব্রুয়ারি মার্চের দিকে একটু কমে এসছে, কিছু মানুষজন কিন্তু ফিরে গেছে। কারণ আলটিমেটলি এটা কিন্তু ঠিক যে কেউই তার নিজের ভিটে বাড়ি ছেড়ে যেতে চায় না। এখানে যারা আছে তারা কিন্তু অনেক বছর ধরে যারা আছে তারাও কিন্তু এখানে টেম্পোরারি স্ট্যাটাস হিসেবে চিন্তা করে। এটা হচ্ছে ইমিডিয়েটের মধ্যে। লং টার্মে যেটি আমি মিজান সাহেবের সাথে একমত যে ইন্টারন্যাশনাল এজেন্সি না, রাষ্ট্রীয়ভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা উদ্যোগ থাকা উচিত, না হলে বাংলাদেশের সেখানে স্ট্রং প্রোটেস্ট জানানো উচিত। শেষ করবো, দুটো জিনিস করতে পারে। একটা হচ্ছে বাংলাদেশকে এই যে রাষ্ট্র যেটা বললেন, বিগ পাওয়ার্স হ্যাভ টু ক্রিয়েট প্রেশার যে মিয়ানমারের উপরে, যে এদের সঙ্গে আলোচনা বসো, একটা সমাধান বের করো। আর বাংলাদেশকে যেটা করতে হবে, মিয়ানমার লিডার, এই যে রোহিঙ্গা লিডারদেরকে ক্লিয়ার মেসেজ দিতে হবে, উই ক্যানট অ্যাকোমোডেট ইউ, তোমাদেরকে আলোচনা বসতে হবে, উইদিন দ্য বাউন্ডারিজ অফ মিয়ানমার সলিউশন বের করতে হবে। চারজনকে ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। জনতন্ত্র গণতন্ত্রে আরো বেশি বেশি করে প্রশ্ন করুন, মতামত দিন, তর্ক তুলুন, কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। ভুলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয়, গণতন্ত্র একটি মূল্যবোধ, একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র মানে মত, দ্বিমত, ভিন্ন মত। আমরা প্রত্যাশা করি গণতন্ত্র হোক ভিন্ন মতের, জনতন্ত্র হোক পরমত সহিষ্ণুতার, অন্যের মতামত গ্রহণের যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে জনতন্ত্র গণতন্ত্র তেমনি একটি সমাজ নির্মাণে প্রত্যাশী। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত দিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।